বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কালো টাকা ইস্যুতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। কালো টাকা ইস্যুতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে তীব্র আক্রমণ বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর। গতকাল এক 3D সভা থেকে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থীর অভিযোগ, 10 জনপদ ঘনিষ্ঠ এক নেতা কালো টাকার লেনদেনের সঙ্গে যুক্ত। তার সঙ্গে দিল্লির এক মাংস ব্যবসায়ীর এই নিয়ে ফোনে কথাও হয়েছে। মোদীর দাবি, তদন্তকারী সংস্থার কাছে একটি 300 ঘন্টার টেপ রয়েছে, যেখানে 10 জনপদ ঘনিষ্ঠ ওই ব্যক্তি এবং দিল্লির মাংস ব্যবসায়ীর কথোপকথন রেকর্ড করা আছে। যদিও অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে কংগ্রেস। তাদের কটাক্ষ, প্রমাণ না থাকলেও অভিযোগ আনতে সিদ্ধহস্ত মোদী। শুধু অভিযোগ করলেই হবে না, মোদীকে এর প্রমাণ দাখিল করার চ্যালেঞ্জ জানিয়েছেন কংগ্রেস। নরেন্দ্র মোদী দিল্লির যে মাংস ব্যবসায়ীর প্রসঙ্গ তুলে সোনিয়াকে আক্রমণ করেছেন, তার নাম মোহন কুরেশি। গত ফেব্রুয়ারি মাসে মোহনের দিল্লির বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর। সূত্রের খবর, শুধু শাসক দলের বড় নেতাদের সঙ্গেই নয়, তদন্তকারী সংস্থার আধিকারিকদের একাংশের সঙ্গেও ঘনিষ্ঠতা রয়েছে মোহন কুরেশির। মোহন কুরেশির বিরুদ্ধে মামলা করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরও, যদিও আয়কর দপ্তরের তদন্ত রিপোর্টের অপেক্ষা রয়েছে ইডি। एक मीट एक्सपोर्ट करने वाली कंपनी है, वो दुनिया में मीट एक्सपोर्ट करती है। भारत सरकार के इनकम टैक्स डिपार्टमेंट के उनके यहां 60 जगह पे छापे मारे हैं। उनके पास इस व्यापारी की 300 घंटे की बातचीत की टैप मौजूद है। काले धन के कारोबार की बातें हैं कि 10 जनपद के साथ निकट संबंध रखने वाला एक व्यक्ति भी इस व्यापारी के साथ लगातार बातचीत करता है। 10 जनपद, मैडम सोनिया जी, आपका घर का पता है। वो कौन आपका निकट का साथी है जिसको लेकर खुद भारत सरकार का इनकम टैक्स डिपार्टमेंट सवाल या निशान लगा रहा है। 300 घंटे की टैप में उनका कितनी बातचीत है, किस विषय पे है, ये देश के सामने आना चाहिए। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারদা কাণ্ডে সিবিআই তদন্তকে অস্ত্র করে পশ্চিমবঙ্গের নদিয়া কৃষ্ণনগরের সভা থেকে তৃণমূলকে ফের এক হাত নিলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে সারদা কাণ্ডকে অস্ত্র করে তৃণমূলকে ফের এক হাত নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সারদা কাণ্ডে সিবিআই তদন্তে আর্জি জানিয়ে করা মামলা এখনো সুপ্রিম কোর্টে, শুনানি শেষ, রায়ের অপেক্ষা। অসম, ত্রিপুরা, উড়িষ্যা সিবিআই তদন্তে রাজি থাকলেও একমাত্র পশ্চিমবঙ্গের সিবিআই তদন্তে আপত্তি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বিরোধীদের খোঁচা দিয়ে প্রশ্ন তোলেন, সিবিআই তদন্তের নামে কেউ কেউ কি নিজেদের বাঁচাতে চাইছেন? 24 ঘন্টার মধ্যেই তার জবাব দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বললেন, সারদার টাকা কোথায় গেল জানতে চাই, সিবিআই তদন্ত হোক। কোনোদিন পাপের টাকা দিয়ে রাজনীতি করিনি, ওরা করছে আর কপ্টার চড়ছে। সারদার পাশাপাশি এদিন টেট সহ নানা ইস্যুতে তৃণমূলের সরকারকে সমালোচনায় সরব হন প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সারদা বললে ওরা ভয় পায়। সারদা বলছেন কেন? বলছি এই কারণে, আমরা জানতে চাই টাকাটা কোথায় গেল, আমরা জানতে চাই খাল তোমাকে টাকাটা গেল, আমরা জানতে চাই ওই টাকাগুলো সে মানুষগুলো কবে ফেরত পাবে। আপনাদের হাতে থাকলে কোনোদিন পাবে না, কোনোদিন তো জানতে পারবে না টাকা কোথায় গেল। আমরা একটা বিচার সুপ্রিম কোর্ট দেখুন, তাদের তত্ত্বাবধানে তদন্ত, সিবিআই তদন্ত করুন, সুপ্রিম কোর্ট নজর রাখুন। এত বড় অন্যায় হেলিকপ্টার করতে না পারছে, কে টাকা দিচ্ছে? তা আমরা যদি রাজনীতি করছি, পারছি না তো হেলিকপ্টার করতে, কারণ পাপের টাকা হাত দেবো না, কোনোদিন পাপের টাকা নিয়ে রাজনীতি করিনি। তৃণমূল দল করেছে, করছে বলে হেলিকপ্টার করছে। এদিন কৃষ্ণনগরের সভা থেকেও কংগ্রেসকে হারিয়ে বিজেপিকে রুখে কেন্দ্রে বিকল্প সরকার গড়ার ডাক দেন বুদ্ধদেব ভট্টাচার্য।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও গাঁজা বিরোধী অভিযানে নেমে বিরাট সাফল্য পেল সোনামুড়া মহকুমা প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনী। দুটি স্থানে অভিযান চালিয়ে প্রায় 60 লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করল অভিযানকারী দলটি, যা সাম্প্রতিককালে সোনামুড়া মহকুমার সবচেয়ে বড় সাফল্য বলে দাবি মহকুমা প্রশাসনের। ঘটনা মেলাগড় ইন্দিরানগর ও দক্ষিণ কলমচড়া এলাকায়। অবৈধ নেশা বিরোধী অভিযান অব্যাহত রাখল সোনামুড়া মহকুমা প্রশাসন। আজ গাঁজা বিরোধী অভিযানে নেমে বিরাট সাফল্য পেল মহকুমা প্রশাসন। উদ্ধার হলো প্রায় 60 লক্ষ টাকার শুকনো গাঁজা। এটি সাম্প্রতিককালের মহকুমার সবথেকে বড় নেশা বিরোধী অভিযান বলেও দাবি মহকুমা প্রশাসনের। জানা যায়, এক গোপন খবরের ভিত্তিতে আজ সকাল 6:30 নাগাদ মহকুমা শাসক সুভাষিস দাস, এসডিপিও অশোক কুমার সিনহা, বিএসএফ 29 নং বাহিনীর ধনপুর বিউপির সহকারী কমান্ড্যান্ট আশুরঞ্জন রায় ও কুলুবাড়ি বিউপির সহকারী কমান্ড্যান্ট পিসি সরোজের নেতৃত্বে এক বিশাল অভিযানকারী দল হানা দেয় মেলাগড় ইন্দিরানগরে 3টি বাড়িতে। সেখানে অভিযান চালিয়ে প্রায় 200 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে যৌথ অভিযানকারী দলটি। যদিও অভিযানের সময় বাড়িতে কেউ না থাকায় কাউকে আটক করা যায়নি। তারপর অভিযানকারী দলটি হানা দেয় কলমচড়া থানাধীন দক্ষিণ কলমচড়া আদর্শ কলোনি এলাকায়। সেখানে মোট 8টি বাড়িতে তল্লাশি চালিয়ে 1000 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে অভিযানকারী দলটি, যার মধ্যে 17টি গাঁজা ভর্তি ড্রাম মাটির নিচ থেকে উদ্ধার করা হয়। তাছাড়া প্রচুর ব্যাগ ও বস্তা ভর্তি গাঁজা উদ্ধার করা হয়। পরে এগুলিকে কুলুবাড়ি বিউপিতে নিয়ে আসা হয়। মহকুমা শাসক সুভাষিস দাস জানান, উদ্ধারকৃত এই 1200 কেজি গাঁজার বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা। তিনি বলেন, সোনামুড়া মহকুমা প্রশাসন, সোনামুড়ার আরক্ষা প্রশাসন এবং বিএসএফ 29 ব্যাটালিয়নের ধনপুর বিউপি এবং কুলুবাড়ি বিউপি আমাদের একটা যৌথ অভিযান সংগঠিত হয় এবং এই অভিযান প্রথম আমরা করি মেলাঘরের ইন্দিরানগর এরিয়াতে। সেখানে সকাল 6:30টায় আমরা যাই, 3টি বাড়িতে তল্লাশি চালাই এবং তল্লাশিতে 200 কিলো শুকনো গাঁজা সেখান থেকে আমরা উদ্ধার করি। সেটা ক্লেম করবার জন্য কেউ আসেননি এবং সেই জন্য আমরা কোনো এফআইআরও দাখিল করিনি। বাজেয়াপ্ত করেছি যে 200 কিলো গাঁজা পাওয়া গেছে সেগুলোকে। এরপর আমাদের কাছে আরও একটি গোপন সংবাদ ছিল মহকুমা প্রশাসনের কাছে এবং তার ভিত্তিতে আমরা বক্সনগর ব্লকের দক্ষিণ কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের যে আদর্শ কলোনি পাড়া আছে সেখানে আমরা যাই এবং সেখানে মোট 8টি বাড়িতে তল্লাশি চালানো হয়। সকাল 11টা পর্যন্ত এই তল্লাশি অভিযান চলে। এই তল্লাশিতে মোট 1000 কিলো শুকনো গাঁজা উদ্ধার করতে পারি এবং তার মধ্যে 17টি ছিল ড্রামের মধ্যে প্লাস্টিকের যে ব্লু কালার ড্রাম, যেগুলোকে আমরা দেখি সাধারণত গাঁজাকে স্টোর করার জন্য ইউজ করা হয়, সেই ধরনের ড্রাম। এগুলো মাটির নিচে পুঁতে রাখা ছিল। মাটি খুঁড়ে সেগুলোকে আমরা উদ্ধার করি এবং তারপর তার সঙ্গে আরও অনেকগুলো ব্যাগের মধ্যে রাখা ছিল গাঁজা, সেগুলোকে আমরা উদ্ধার করি। সেগুলো মাটির উপরে ছিল। টোটাল আমরা আজকে যে রিকভারি সেটা হচ্ছে 1200 কিলো, যার আনুমানিক বাজার মূল্য হচ্ছে 60 লক্ষ টাকা, 60 লাখ। তাছাড়া মহকুমা শাসক সুভাষিস দাস আরও জানান, সাম্প্রতিককালের সবচেয়ে বড় নেশা বিরোধী অভিযান ছিল এটি। তিনি জানান, তাদের এই অভিযান ধারাবাহিকভাবেই জারি থাকবে। তিনি আবারও এই সমস্ত নেশা কারবারিদের প্রতি আহ্বান জানান তারা যেন এই সমস্ত কাজ থেকে সরে আসেন। আমাদের যে ধারাবাহিক অভিযান চলেছে তার পরিণামে আমরা দেখছি যে একের পর এক সাকসেস আমরা পাচ্ছি, সাফল্য আমরা পাচ্ছি। আজকের যে রিকভারি সেটাই আমাদের জানা মতো সোনামুড়াতে সবচাইতে বেশি পরিমাণে মাদকের দ্রব্যের রিকভারি এটা, এবং এত বেশি মূল্যের রিকভারি এর আগে হয়নি বলেই আমাদের জানা আছে। আমাদের মহকুমা প্রশাসনের ইদানিংকালের মধ্যে এটা ছিল 6ষ্ঠ অভিযান এবং এর পর মানে কিছুদিন আগে 3-4 দিন আগে আমাদের বাঁশপুকুর এরিয়াতে মহকুমার যে পুলিশ আধিকারিক আছেন মিস্টার অশোক সিনহা এবং ধনপুর বিউপির যিনি কমান্ড্যান্ট আছেন মিস্টার আশুরঞ্জন রায়, ওনাদের নেতৃত্বে বাঁশপুকুর থেকে 300 কিলো গাঁজা উদ্ধার করা হয়েছিল। গত পরশুদিন মেলাঘরের ইন্দিরানগর এরিয়া থেকেই আমরা মহকুমা প্রশাসন এবং কুলুবাড়ি বিউপির যিনি কমান্ড্যান্ট মিস্টার পিসি সরোজ, তাদের নেতৃত্বে মোট 400 কিলো গাঁজা উদ্ধার করা হয়েছিল। ইদানিংকালে একের পর এক ধারাবাহিক সাফল্য আমরা পাচ্ছি। তার কারণ হচ্ছে বিএসএফ, পুলিশ প্রশাসন এবং মহকুমা প্রশাসন আমরা যৌথভাবে প্ল্যানিং করে লোকাল ইন্টেলিজেন্সকে কালেক্ট করে আমরা অভিযানগুলি সংগঠিত করছি এবং এই অভিযানগুলির মধ্য দিয়ে আমাদের ডিটারমিনেশন এটাকে সোনামুড়ার মধ্যে
যে পরিমাণে আমরা দেখছি যে এটা খবরের কাগজে বেরোয়, মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে যে গ্যাপসগুলো আছে ইন্টারন্যাশনাল বর্ডারের মধ্যে, যেখানে এখনও তারকাটার বেড়া করা সম্ভব হয়নি, সেই জায়গাগুলোকে কাজে লাগিয়ে একটা স্মাগলিংয়ের চক্র কাজ করে। স্মাগলিংয়ের চক্রের সঙ্গে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে এই মাদক ব্যবসার সঙ্গে সোনামুড়ার বহু ছাত্র যুব তাদেরকেও যুক্ত করার চেষ্টা হচ্ছে। নেশা আসক্ত হয়ে পড়ছে একটা অংশের ছাত্র যুব অংশ, যারা আমাদের ভবিষ্যৎ। আমরা চাইছি এই যে পরিবেশটা, এই পরিবেশটাকে পাল্টে দিতে, যাতে করে আমাদের অভিযানের ফলে যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন, মজুত করছেন, গাঁজা চাষ করছেন, ফেন্সিডিল কোরেক্সের বিজনেস করছেন, তারা যতই শক্তিশালী হোক না কেন, তাদের যাতে মানসিকতা ভেঙে পড়ে, তারা যাতে তটস্থ হয় এবং মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএসএফের ভয় তাদের মধ্যে কাজ করে, যাতে করে তারা ভবিষ্যতে নিরস্ত হন এই ধরনের কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত করার ক্ষেত্রে। এবং আমাদের এই অভিযান ততদিন পর্যন্ত জারি থাকবে যতদিন পর্যন্ত একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ আমরা সোনামুড়াতে ফিরিয়ে আনতে না পারছি। কারণ আজকে যেটা হচ্ছে, সেখানে আমরা দেখছি যে বর্ডার অঞ্চলগুলির মধ্যে গতকালকেও ডিএম সাহেবের প্রেজেন্সে, এসপি সিপাহীজলার প্রেজেন্সে আমরা যখন ভিজিট করছিলাম, তখন আমরা দেখেছি বর্ডার অঞ্চলগুলির মধ্যে অবৈধভাবে বার চলছে, যেখানে মদ খাওয়া হচ্ছে, তার সঙ্গে দেখেছি যে ফেন্সিডিল কোরেক্স সেখানে পাওয়া গেছে, এর সঙ্গে গাঁজাও সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এটা অত্যন্ত আনফর্চুনেট যে এখানে এই অঞ্চলগুলির মধ্যে যেটা খোলা সীমান্ত রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে কিছু লোক পয়সা উপার্জন করার এই ধরনের রাস্তা বেছে নিয়েছেন। আমরা এটা বলতে চাই যে মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিএসএফ আমরা যৌথভাবে এইভাবে কাজ করে যাব এবং এভাবেই আমরা আশা করছি জনগণের সহায়তাতে আমাদের সাফল্য। উল্লেখ্য যে সোনামুড়া মহকুমা শাসকের দায়িত্ব নেবার পর সুভাষিস দাসের এটা ছিল ষষ্ঠ অভিযান। আর এই ধারাবাহিক অভিযানে খুশি সোনামুড়া মহকুমার সচেতন মানুষও। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। তাপমাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে, তাই ঠান্ডা জাতীয় পানীয় জলের চাহিদা বাড়ছে। সমগ্র রাজ্যের সাথে কমলপুর মহকুমায়ও এমন চিত্র লক্ষ্য করা গেছে। তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে। পারদ ঊর্ধ্বমুখী, প্রচণ্ড গরম, কাঠফাটা রোদ্রে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। যারাই রাস্তায় বেরোচ্ছেন তাদের মুখ থেকে শুধু একটা কথাই বেরোচ্ছে, বাবারে। এজন্য সূর্য দেবতা ক্রুদ্ধ হয়ে মর্তে আলো পাঠিয়েছে। কখনো কখনো ঈশান কোণে কালো মেঘের আনাগোনা দেখলেও সূর্য দেবতার ভয়ে এরা যেন পালিয়ে যাচ্ছে। বৃষ্টির দেখা নেই, তৃষ্ণার্ত চাতক, এক ফোঁটা জলের জন্য আকাশে হাহাকার। বৃষ্টির জলের অপেক্ষায় চাষিরা। পুকুর, খাল, বিল শুকিয়ে গেছে। সব মিলিয়ে গোটা রাজ্যের সহিত কমলপুর মহকুমাও খরার কবলে, যার ফলে সকাল 10টা থেকেই রাস্তাঘাট ফাঁকা। প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বেরোয় না। প্রচণ্ড তাপপ্রবাহের ফলে ঠান্ডা জাতীয় পানীয়ের জলের চাহিদা বেড়েছে, এমনটাই দাবি স্থানীয় পানীয় বিক্রেতাদের। অন্যান্য বারের তুলনায় এবার অত্যন্ত গরমটা খুব বেশি পড়ছে, টেম্পারেচার খুব বেশি বাড়ছে। চাহিদাটা কেমন? ঠান্ডা চাহিদা আছে, ভালো চাহিদা আছে। পথচারীদের বক্তব্য, এরকম গরমের অনুভূতি তারা প্রথম দেখেছে। আর কয়েকদিনের মধ্যে বৃষ্টি না হলে মানুষের দুর্গতির অন্ত থাকবে না। গরম তো এরকম গরম 2-3 বছরের মধ্যে গরম পড়ছে আর কি। আর এই সময় তো সাধারণত কালবৈশাখীর ঝড় তুফান যেটা আর ছিল না, এত গরম পড়তেছে। দুপুরে তো বেরিতে পারতেছি না, প্রচন্ড গরম। মহকুমা কৃষি দপ্তরের পক্ষ থেকে বাদল আইস জানান, গতকাল কমলপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে ডিওয়াইএফআই সভ্যপথ সংগ্রহ অভিযানের অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া বিভাগীয় এলাকার বিভিন্ন ইউনিটে চলছে সভ্যপথ সংগ্রহ অভিযান। সভ্য হন, লড়াই করুন, বিকল্পের লড়াই তেজি করুন। এই স্লোগানকে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সারা রাজ্য জুড়েই করছে 2014 সালের সভ্যপথ সংগ্রহ অভিযান। সেই সাথে তেলিয়ামুড়া বিভাগীয় এলাকার বিভিন্ন ইউনিটে যুবকরা আজ সকাল 7টা থেকে বেরিয়ে পড়েছে এই অভিযানে। তেলিয়ামুড়া নেতাজিনগর উত্তর ইউনিটে যুবক যুবতীরা সকাল থেকে বেরিয়ে পড়ে প্রত্যেক ঘরে ঘরে সভ্যপথ নবীকরণ এবং নতুন যুবক যুবতীদের সভ্য করার জন্য। সাথে ছিলেন ডিওয়াইএফআই বিভাগীয় সভাপতি অমরেশ চৌধুরী, বিভাগীয় সদস্য প্রশান্ত দেবনাথ, শর্মিষ্ঠা রায়, অজিত পাল সহ অন্যান্যরা। গতবারের চেয়ে 10% বৃদ্ধির লক্ষ্যেই বিশাল জমায়েত করে সভ্যপথ সংগ্রহ অভিযানে বের হয় বলে জানান অঞ্চল নেতৃত্ব পার্থ রায়। সভ্য হন, লড়াই করুন এবং বিকল্পের লড়াই তেজি করুন, এই
স্লোগানকে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তেলিয়ামুড়া বিভাগের নেতাজিনগর উত্তর ইউনিটের উদ্যোগে আমরা সমস্ত সদস্যরা আজকে বেরিয়ে পড়েছি নেতাজিনগর উত্তর ইউনিটে সভ্যপথ সংগ্রহ অভিযানে, এবং আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সভ্যপথ সংগ্রহ অভিযানকে সফল করার লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছি। আমরা ক্রিকেট টুর্নামেন্ট করেছি, সভ্যপথকে সামনে রেখে সাফাই অভিযান করেছি, এবং শেষ পর্যন্ত আজকে 27 তারিখ সকালবেলায় আমরা একটা ভালো গ্যাদারিং করে নেতাজিনগর উত্তর ইউনিটে আজকে সভ্যপথ সংগ্রহ অভিযান করেছি। আমরা 500-এর উপরে সভ্যপথ সংগ্রহ অভিযান করব, এবং আগামী দিনেও যাতে আমাদের ইউনিট এলাকার মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারত বিখ্যাত এবন কোম্পানির ই বাইক এখন রাজ্যের বাজারে। উদয়পুর ব্রহ্মাবাড়ি মন্দির মোটরসে পাওয়া যাবে এই এবন বাইকগুলো। ভারত বিখ্যাত এবন কোম্পানির ই বাইক এখন রাজ্যের বাজারে। উদয়পুর ব্রহ্মাবাড়ি মন্দির মোটরসে এখন থেকে পাওয়া যাবে রাজ্যের বাজারজাত করানো এবনের বাইকগুলো। 24,000 টাকা থেকে শুরু করে 66,000 টাকা পর্যন্ত মন্দির মোটরসে পাওয়া যাবে 5টি মডেলের বিভিন্ন রঙের ই বাইকগুলো, যেগুলোতে পেট্রোল নেই, চলবে ব্যাটারি চালিত ইঞ্জিনে। সহজেই বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ করা যায়, কোনো লাইসেন্সেরও ব্যাপার নেই। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, এই বাইকের প্রধান বৈশিষ্ট্য হলো এই বাইকের প্রথমত কিক দিয়ে চালু করার প্রয়োজন নেই, বাইকটি দূষণমুক্ত, পেট্রোল ডিজেল অথবা কোনো জ্বালানি খরচ লাগে না, রেজিস্ট্রেশন বা লাইসেন্সের প্রয়োজন হয় না, কিক দিয়ে স্টার্টের কোনো প্রয়োজন নেই, ইলেকট্রিক স্টার্ট। আওয়াজবিহীন বাইক মাত্র 19,500 টাকা থেকে 66,000 টাকা পর্যন্ত মূল্যে 5টি মডেলে ভিন্ন ভিন্ন রঙে আপনারা পাচ্ছেন 5টি মডেলে আপনাদের পছন্দের বাইক। এই বাইকগুলির প্রধান বৈশিষ্ট্য হল একবার ফুল চার্জ করলে 60 কিলোমিটার পর্যন্ত চলা যায়, এবং তার খরচ হয় মাত্র 6 টাকা। এখানে পেট্রোল চালিত যে বাইক বা স্কুটি যা খরচ হয় তার তুলনায় আমাদের এখানে অনেক সাশ্রয় হয়। যেখানে 70 টাকা লিটার খরচ করে 60 কিলোমিটার বা 70 কিলোমিটার যাওয়া যায়, সেখানে আমাদের 6 টাকা বা 60 টাকা খরচ করে সমান রাস্তায় অতিক্রম করা যায়। কর্তৃপক্ষ আরও জানায়, উদয়পুর মন্দির মোটরস সারা রাজ্যের বাজারে দেবে সাব ডিলারও। আমাদের এবন কোম্পানির ই বাইক উদয়পুর, বিলুনিয়া, শান্তিরবাজার, মেলাঘর, সোনামুড়া, বিশ্রামগঞ্জ প্রভৃতি স্থানে আমাদের শোরুম আছে। সব মিলিয়ে এবন ছাড়াও তাদের অরিভা এবং ভিভেনের ই বাইকও শীঘ্রই বাজারজাত হবে রাজ্যে। ই বাইক যে রাজ্যের বাজারে অনেকটা দখল করবে, অভিমত অনেকেরই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শ্লীলতাহানির চেষ্টায় হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি। ঘটনা তেলিয়ামুড়া মোহরছড়া এলাকায়। পরে ওই অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। একাদশ শ্রেণীতে পাঠরতা এক ছাত্রীর শ্লীলতাহানি সহ উত্ত্যক্ত করার সময় এলাকাবাসীদের হাতে নাতে ধরা পড়ল এক বিবাহিত নাগর। পরে এলাকাবাসী অভিযুক্ত নাগরকে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনা তেলিয়ামুড়ার মোহরছড়া এলাকায়। এতে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। খোয়াই থানাধীন চেবরি এলাকার প্রদীপ দত্ত দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়ার মোহরছড়া রাসমোহন দাসের বাড়িতে আসত। নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে নানা অছিলায় রাসমোহন বাবুর একমাত্র একাদশ শ্রেণীতে পাঠরতা কন্যার শরীরে হাত দিত বলেও অভিযোগ। রাসমোহন বাবু সহ তার পরিবারের অন্য সদস্যরা যখন কাজে বেরিয়ে যেত, তখনই অভিযুক্ত প্রদীপ নাকি রাসমোহন বাবুর বাড়িতে এসে উত্ত্যক্ত করত তার কন্যাকে বলে অভিযোগ করেন মেয়েটার মা। বাসা থেকে মেয়ের যে তোমার বিবিএল কার্ড আসেনি, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার কোনো রোগ আসেনি, তোমার বাবা কোনানো তাহে কি কাজ করে, তোমার ভাই কোন সময় এ বাড়ি, তোমার মা কোন সময় এ বাড়ি, পিজি জিগায় চোখ দেখবো, নাক দেখবো, লেগে মায়েরা বাইরে দাঁড়াই দিতে চুবে চুবে দেখে মায়ের গীতা করে উনি ডুবে না গীতা ফলসান করতে তারপর আমার চেলায় এদিকে নিগৃহীতা মেয়েটি সমস্ত ঘটনা খুলে জানালে নিগৃহীতার পরিবারের সদস্য সহ এলাকাবাসী কয়েকদিন ধরেই ওই অভিযুক্ত নাগরকে হাতে নাতে ধরার জন্য তককে ছিল।
গতকাল ফের ওই নাগর রাসমোহন বাবুর বাড়িতে গিয়ে উনার কন্যাকে শ্লীলতাহানির চেষ্টা করার সময় এলাকাবাসীরা তাকে হাতে নাতে ধরে দীর্ঘক্ষণ আটকে রাখে। সমস্ত ঘটনার বিষয়ে অভিযুক্ত প্রদীপের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সে ক্যামেরার সামনে কিছুই বলেনি। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত প্রদীপকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্য সরকারের বাইসাইকেল প্রদান প্রকল্পকে ঘিরে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে ছাত্রীদের মধ্যে। এই প্রকল্পকে সামনে রেখে অমরপুরের দুটি পৃথক স্কুলে মোট 349 জন ছাত্রীদের বাইসাইকেল প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিধায়ক মনোরঞ্জন আচার্য। রাজ্য সরকারের সুবিধাভোগী সাইকেল প্রদান প্রকল্পটি ছাত্রীদের বিশাল সুবিধা হয়েছে। অমরপুর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এবং দক্ষিণ অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে এই সাইকেল বিতরণ করা হয়। 1,25,000 টাকার নিচে বাৎসরিক রোজগার সম্পন্ন পরিবারগুলির ছাত্রীদের এই বাইসাইকেল প্রদান করা হয়। সেই অনুযায়ী অমরপুর বালিকা বিদ্যালয়ে 252 জন ছাত্রীকে এবং দক্ষিণ অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 97 জন ছাত্রীকে এই সাইকেলগুলি প্রদান করা হয়। সাইকেল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিধায়ক মনোরঞ্জন আচার্য। অমরপুর উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুচিত্রা দাস বলেন, মেয়েরা ছিল গৃহকোণে বন্দী, মেয়েদের শিক্ষার ক্ষেত্রে ছিল নানা প্রতিবন্ধকতা, কিন্তু আজকের দিনে দেখা যায় শিক্ষার সমাজের উন্নতির ক্ষেত্রে মেয়েরা ছেলেদের সঙ্গে সমান ভূমিকা গ্রহণ করছে, ফলে সমাজ উন্নতির পথে অগ্রসর হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে দেখা যায় ক্লাস 8 পর্যন্ত ফ্রি এডুকেশনের ক্ষেত্রে অনেক ছেলে মেয়েরাই উন্নতি এই পর্যন্ত পড়াশোনা করে থাকে, কিন্তু 9-এ উঠলে দেখা যায় মেয়েদের দূর দূরান্ত থেকে এসে মাস্টারের বাড়ি কিংবা স্কুল এগুলি একটু অসুবিধা হয়ে যায় তাদের পক্ষে। তাই সরকার শুভ উদ্যোগ নিয়েছেন যে উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েদের একটা সুযোগ দিতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শ্রী শ্রী সংহিতা দেবী পূর্ণ মহাসমাধি অনুষ্ঠান উদযাপন উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ধর্মনগর অযাচক আশ্রমে। এতে 12টি শাখা থেকে গুরু ভাই বোনেরা এই রক্তদান শিবিরে অংশ নেয়। শ্রী শ্রী সংহিতা দেবীর পূর্ণ মহাসমাধি অনুষ্ঠান উদযাপন হয় ধর্মনগর অযাচক আশ্রমে। আজ সকাল থেকে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হয়। মহাসমাধি অনুষ্ঠানকে কেন্দ্র করে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। আশ্রমে গুরু ভাই বোনেরা স্বেচ্ছায় শিবিরে রক্তদান করেন। সারাদিনব্যাপী অনুষ্ঠানের উদযাপন সম্পর্কে বিধান গোস্বামী জানান, ধর্মনগর এই আশ্রমের অধীন আরো 12টি শাখা রয়েছে। সেই সব শাখা থেকে গুরু ভাই বোনেরা আজকের এই অনুষ্ঠানে যোগদান করেন। তিনি আরো জানান, ধর্মনগর ব্লাড ব্যাংকের সাথে ধর্মনগর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এই রক্তদান শিবির পরিচালনায় সাহায্য করেছেন। আজকে 27শে এপ্রিল আমাদের গুরুদেব শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের শুভ মহাসমাধি উৎসব উপলক্ষে আজকের এই রক্তদান শিবির এবং আজকের এই সেই অনুষ্ঠানে আমরা তো মহাপ্রসাদ বিতরণ করেই থাকি। সেই থেকে সকাল থেকেই আমাদের এই কীর্তনটা হচ্ছে। সকালবেলা উপাসনা হয়ে গেল 8টার সময়, তারপর 10টা থেকে হরিওম মহানাম সংকীর্তন হচ্ছে। সন্ধ্যা 7টায় অঞ্জলি অনুষ্ঠিত হবে। আর এই ঘটনাতে আজকের দিনটাকে উপলক্ষ করেই আমরা এই রক্তদান শিবিরটা করে থাকি। আমাদের ধর্মনগর আঞ্চলিক অখণ্ড মণ্ডলীর অধীনে 12টি অখণ্ড মণ্ডলী আছে এবং সেই 12টি অখণ্ড মণ্ডলী থেকে গুরু ভাই বোনরা এসেছেন এবং রক্তদান করছেন। এই রক্তদান শিবির আমরা প্রতি বছরই আজকের এই দিনে অর্থাৎ 27শে এপ্রিল আমাদের মহামান্য গুরুদেবের পরমারাধ্য গুরুদেবের জন্মদিন মহাসমাধি দিবস উপলক্ষে আমরা করি। আজকের এই অনুষ্ঠানে ব্লাড ব্যাংকের থেকে ধর্মনগর ব্লাড ব্যাংকের সদস্যরা তো এসেছেন, সেই সঙ্গে ধর্মনগরের ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এর সদস্যরাও এসেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভাগ্যের নির্মূল পরিহাসকে তুচ্ছ করে প্রখর রোদে ঠান্ডা পানীয় বিক্রি করে চলেছেন আইসক্রিম বিক্রেতারা। সারাদিন প্রখর রোদে পথে পথে তারা বিক্রি করেন আইসক্রিম, আর এইভাবে চলে তাদের সংসার। ভাগ্যের কি নির্মূল পরিহাস! এইভাবেই জীবন জীবিকা নির্বাহ করতে হচ্ছে প্রতিদিন। সংসারের সব খরচই নাকি আসে এই ব্যবসার মাধ্যমে। প্রখর দাবদাহের কথা উপেক্ষা না করেই মাত্র 6 মাস এই বাণিজ্যের উপর নির্ভরশীল থাকতে হয় তাদের। আর তাদের কথা কে ভাবে? সংসারের ছেলে মেয়েদের লেখাপড়া ইত্যাদি সবকিছু করতে হয় এই ব্যবসার উপর। বলছি দিন দরিদ্র হতভাগা আইসক্রিম বিক্রেতাদের কথা। সারাদিন ওরা মাথার ঘাম পায়ে ফেলে সংসারের ছেলে মেয়েদের কথা এবং সংসার পরিবার পরিজনদের দুবেলা দুমুঠো ভাত খাওয়ার উদ্দেশ্যে রোজ তাদের মালিকদের থেকে আইসক্রিম সহ আইসক্রিম বাক্স নিয়ে সকালবেলায় রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়েন। সারাদিন প্রখর রোদে আইসক্রিম বিক্রি করে দৈনিক 400 থেকে 500 টাকা রোজগার করেন।
এমনটাই জানালেন এক আইসক্রিম বিক্রেতা। চলে কিন্তু আপনি যে ব্যবসা বাণিজ্য করিয়া ফলাফাইন্ডে খাবাই, লেখাপড়া করাই, ঘর ভাড়া দিই, মনে করেন আমি নিজে চলি ফিরি খাই, আমার বহুত রকম খরচ। আমার একটা রেশন কার্ডও নাই, পাইতেছি না। কিন্তু আমি আজ পর্যন্ত কত হাঁটতে হাঁটতে মানুষের কাছে আমার ইয়া গেছে কি জোতার মনে হয় চার্জরা শেষ করছি, তো আমি আপনার মূল ব্যবসা কি আইসক্রিম? আমার আইসক্রিম, বুট বাদাম, এই 6 মাস এটা 6 মাস এটা। আপনার আইসক্রিম বিক্রি কেমন হয়? এই 1-1.5 টাকা বিক্রি হয় দৈনিক। হাজিরা মালিককে দিয়ে আমার কাছে হাজিরা কত? মালিকের দিয়ে আমি 300-400 টাকা আমি কোনোরকম নির্ভর করি, এতে আমার সবকিছু চলে। তবে সামান্য বৃষ্টি হলেই তাদের কপালে ভাঁজ পড়ে যায়।